আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইন-কোর্স পরীক্ষার রুটিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে। রুটিন অনুযায়ী প্রথম ইন-কোর্স পরীক্ষা আগামী ৬ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল তারিখ পর্যন্ত চলবে। জানবিডির আজকের ক্লাসে আমরা এই দ্বিতীয় বর্ষের ইন-কোর্স পরীক্ষার জন্য কিভাবে তোমার প্রস্তুতি গ্রহণ করা উচিত তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। একই সাথে আজকের ক্লাসে আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় থাকবে যে এবার ইন কোর্সের পাসমার্ক কত এবং ইন কোর্সে ফেল করলে একটা স্টুডেন্টের সাথে কি কি হতে পারে, সে স্টুডেন্ট ফাইনাল এক্সাম দিতে পারবে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আর আমাদের ভিডিওগুলো তোমার যদি এতটুকু উপকারে আসে, কলেজের গ্রুপগুলোতে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে তিনটা বিষয় আলোচনা করব। তাহলে প্রথমে আলোচনা করি যে অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনোযোগ দাও। মনোযোগ দিলে আমি যে বিষয়গুলো তোমাকে বোঝাতে চাচ্ছি খুব সহজে তা তোমাকে আমি বুঝাতে পারবো। দেখো, ইনকোর্স পরীক্ষা আমাদের নতুন যে এনইউ ভিসি স্যার আছে উনি দায়িত্ব গ্রহণের পর থেকেই এই বিষয়টাকে এতটা বেশি গুরুত্ব দিয়ে দিছে যে এই ইনকোর্স পরীক্ষা যে ঠিকভাবে গ্রহণ করা হচ্ছে কিনা, খাতাগুলো ঠিকভাবে যাচাই করা হচ্ছে কিনা, এইটার জন্য উনি আলাদা একটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, যে ইনকোর্স মনিটরিং সেল। এই মনিটরিং সেলটা নিয়মিতভাবে বিভিন্ন কলেজগুলোকে ভিজিট করে, তাদের খাতাগুলোকে যাচাই বাছাই করে, স্টুডেন্টদের সাথে কথা বলে এই ইনকোর্স পরীক্ষাটা ঠিকভাবে গ্রহণ করছে কিনা। ইভেন ইনকোর্স পরীক্ষার নম্বর যদি কোনো কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ইনপুট না দেয়, সেই স্টুডেন্ট ফর্ম ফিল আপই করতে পারবে না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? সো এই ইনকোর্স পরীক্ষাটাকে শিক্ষার্থীদেরও উচিত অনেক গুরুত্ব সহকারে দেখা। পরীক্ষাগুলা প্রত্যেকটা তো অ্যাটেন্ড করতেই হবে, মাস্ট বি। এবং এই পরীক্ষাগুলোয় ওই যে ফাঁকা খাতা জমা দিয়ে আসা যাবে না, লিখতে হবে ভালো। অবশ্যই তোমাকে প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে অ্যান্সার করে আসতে হবে। তো প্রশ্নের উত্তর যদি তুমি ভালোভাবে অ্যান্সার করতে চাও, তাহলে অবশ্যই ভালো একটা প্রস্তুতি থাকা জরুরি। প্রশ্ন হচ্ছে যে ইনকোর্স পরীক্ষার কোনো সিলেবাস আছে কি? না, ইনকোর্স পরীক্ষার কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেবাস প্রকাশ করে না। তবে এইটা জরুরি একটা বিষয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিসিয়ালি একদম কেন্দ্রীয়ভাবে যদি একটা ডিক্লারেশন দিত যে মনে করো যে সেকেন্ড ইয়ারে ইংলিশ কম্পালসারি, যদিও এই সাবজেক্টে ইনকোর্স পরীক্ষা হয় না, আমি আবারও বলছি, সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের কিন্তু ইনকোর্স পরীক্ষা হয় না, কারণ এটা হচ্ছে একটা নন ক্রেডিট সাবজেক্ট, এটা কোনো ক্রেডিট না, এটা ফুল ১০০ মার্কের মধ্যে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো যাই হোক, ধরে নাও সমাজবিজ্ঞান পরিচিতি, সেকেন্ডারি একটা অপশনাল সাবজেক্ট সমাজবিজ্ঞান পরিচিতি। তো এই সাবজেক্টের যদি কেন্দ্রীয়ভাবে প্রকাশ হতো যে প্রথম ইনকোর্স পরীক্ষা প্রথম ৩ টা চ্যাপ্টার মিলে, ৩ টা চ্যাপ্টার মিলে প্রথম ইনকোর্স পরীক্ষা হবে। আবার পরের ধরে নাও ৪ টা চ্যাপ্টার মিলে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে। তাহলে স্টুডেন্টদের কাছে একটা সুনির্দিষ্ট একটা ক্লারিটি থাকতো যে আমাকে এই প্রথম ইনকোর্সের জন্য এইটুকু পড়া কমপ্লিট করে ফেলতে হবে। ৩ টা চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়লেই আমি কমন পাবো। এটা যদি কেন্দ্রীয়ভাবে প্রকাশ হতো তাহলে সব দিক থেকে সুবিধা হতো। কিন্তু এই সিস্টেমটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেন। এখন তারা প্রথম ইনকোর্স পরীক্ষা, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে 99% স্টুডেন্ট আসলে বুঝতে পারে না যে তারা আসলে কি পড়বে। প্রথম ইনকোর্স পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবে, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার জন্য তারা কিভাবে প্রস্তুতি নিবে। যে মানে এটা যেটা হচ্ছে, এটা কিন্তু মোটেও ঠিক না। স্টুডেন্টরা বিভ্রান্তির মধ্যে পড়ছে। আ ফলে প্রতারণাও কিন্তু বেড়ে গেছে। অনলাইনে অনেকেই বলছে যে ইনকোর্সের সাজেশন দিব, আ ১৫-২০ টা করে প্রশ্ন দিব। নামকরা প্রতিষ্ঠান। এদের কাছে আসলে অর্থই সবকিছু। আমি তাই মনে করি। এদের আ আসলে একটা যে মূল্যবোধ, ন্যূনতম যে একটা মূল্যবোধ, এটা আসলে এদের নাই। কারণ কি দেখো, ইনকোর্সের ইউজুয়ালি কোনো সাজেশন হয় না। আমি কি বললাম? ইনকোর্স পরীক্ষার কোনো সাজেশন হয় না। কেন হয় না? কারণ এইটার সুনির্দিষ্ট কোনো কাঠামো নাই। প্রত্যেকটা কলেজ, ধরে নাও রাজশাহী সিটি কলেজে একভাবে প্রশ্ন করেছে একটা ডিপার্টমেন্টের একটা টিচার, আবার রংপুর কারমাইকেল কলেজের টিচার আরেকভাবে প্রশ্ন করেছে। এইটার যে একটা স্ট্যান্ডার্ড আছে, আদর্শ একটা মান আছে, এইটা কিন্তু নাই। যে যার মতো নিজস্ব প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করে থাকে। কেউ বোর্ড প্রশ্নের উপর ডিপেন্ড করে, কেউ নিজের হয়তো শিক্ষার্থীদের ১০ টা প্রশ্ন দিয়ে দেয়। এই তোমরা এই ১০ টা প্রশ্ন পড়ো, ১০ টার মধ্যে আমি ২ টা প্রশ্ন কিংবা ৩ টা প্রশ্ন ইন কোর্সে দিব। ইভেন আ একটা কোয়েশ্চেন কয়টা দিবে এইটাও আসলে ওই কলেজের বা ওই ডিপার্টমেন্টের ওই সাবজেক্টের টিচারের উপর ডিপেন্ড করে। তাহলে হ্যাঁ, এগুলোর সাজেশন তারা কিভাবে দেয়?
এগুলার কোনো সাজেশন হয় না। ফাইনাল এক্সামের সাজেশন হয়, কারণ ফাইনাল এক্সামের একটা স্ট্যান্ডার্ড আছে। এটা কেন্দ্রীয়ভাবে একটা সারা বাংলাদেশের একই কোশ্চেনে পরীক্ষা হয়। সো আ এ এটার একটা মানদণ্ড আছে, একটা সার্টেইন মানদণ্ড আছে। কিন্তু ইন কোর্সের কোনো মানদণ্ড নাই। তার মানে কি? কেউ যদি বলে যে ইন কোর্সের আমরা সাজেশন দিব, সে প্রতারক, সে ভণ্ড, এটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে ইন কোর্স পরীক্ষার জন্য আমাদের কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত? শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিবা। দেখো, প্রথম কথা প্রথম কথা হচ্ছে, যে বিষয়ের শিক্ষক, সেই বিষয়ের শিক্ষকের সাথে তোমার যোগাযোগ করতে হবে। বিষয়ের শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? কেন যোগাযোগ করতে হবে? ফোনে হোক, কলেজে গিয়ে হোক, "স্যার, অমুক তারিখে তো ইন কোর্সের ডেট দিছে। তো এই সাবজেক্টের ইন কোর্সের পরীক্ষার জন্য আমরা কোন অধ্যায়গুলো পড়বো স্যার? একটু দয়া করে বললে ভালো হতো।" উনি আ যদি একেবারে যদি খারাপ মানুষ না হন, উনি বলে দিবে এট লিস্ট যে এই চ্যাপ্টার। আবার অধিকাংশ কলেজে শিট দিয়ে দেয়। যে এই ১০ টা প্রশ্ন পড়ো। অধিকাংশ কলেজে আমরা খেয়াল করেছি। যে এই ১০ টা প্রশ্ন পড়ো, তোমরা কমন পাবে। সো ঐটার মধ্যেই কমন হবে। আবার অধ্যায় দেখায় দেয় যে ১ম ৩ টা চ্যাপ্টার তোমরা পড়ো, ১ম ইন কোর্সে কমন হবে। তাহলে তুমি সেভাবে পড়বা। ঠিক আছে? এখন ওই ৩ টা চ্যাপ্টারে তুমি কি পড়তে পারো? বোর্ড কোয়েশ্চেন গুলা পড়বা। ওই ৩ চ্যাপ্টারের মধ্যে যতগুলা বোর্ড প্রশ্ন আছে সবগুলা পড়বা। এটা আসলে তো কঠিন কিছু না। ৩-৪ টা যদি দাগে দেয়, তাইলে তো কঠিন কিছু হবে না তোমার জন্য এই কয়দিনে পড়া। ঠিক আছে না? এইভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আবার একটা কি, কোনো কিছু যদি টিচার না দাগায় দেয়, তাইলে তুমি কি করবা? পুরা বইয়েরই, হ্যাঁ? তখন তো আর উপায় থাকে না যে তোমার কাছে কোনো ক্লারিটি নাই যে পুরা বই থেকে হবে না, ৩ অধ্যায় থেকে হবে না, ৪ অধ্যায় থেকে হবে। তুমি জানো না। তখন তুমি কি করবা? একদম ২০২০ থেকে ২০২৩, কি বললাম? ২০২০ থেকে ২০২৩ সবগুলো প্রশ্ন তোমরা পড়ে ফেলবে। আশা করি ইন কোর্স পরীক্ষায় তুমি সব প্রশ্নই কমন পাবে। এখানে আরেকটা কথা তোমাকে বলে দেই, সেটা হচ্ছে যে ইন কোর্স নিয়ে এত বেশিও তোমার চিন্তিত হওয়ার প্রয়োজন নাই যে কি হবে, কোন কোয়েশ্চেন হার্ড হবে, আমি অ্যান্সার করতে পারব না। না, এরকম কিন্তু প্রশ্ন সহজই হবে এবং আ তুমি একটা বিষয় মাথায় রাখবে যে প্রত্যেকটা প্রশ্ন তুমি টাচ করে আসবা। সবগুলো প্রশ্ন ভালোভাবে গুরুত্ব সহকারে লেখাটা সুন্দর করার চেষ্টা করো, মার্জিন দিবা। মানে এক কথায় অবশ্যই পরীক্ষার মধ্যে যেটা একটা গুরুত্ব থাকে, এই গুরুত্ব সহকারে পরীক্ষা দিয়ে আসবে। আশা করছি যে তুমি ভালো মার্কসই পাবে এই কোর্সে। ওকে? তুমি যদি একেবারে কোনো প্রশ্নের উত্তর যদি নাও করতে পারো, একদম ভুলও লেখে আসো, তারপরেও তোমাকে টিচার হতাশ করবে না। কারণ কোনো কলেজই চায় না ওই টিচার ওই স্টুডেন্টকে ইন কোর্সে মার্কস কম দিতে বা ওই স্টুডেন্টের যাতে রেজাল্ট খারাপ হয়। এরকমটা চায় না, ইউজুয়ালি চায় না। তো যাই হোক। তাহলে ইন কোর্সের জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবে? এটা কি একটু মানে সহজ কথায় তুমি বুঝতে পারলে? আবারও একটু রিভিউ করে দেই। তুমি কলেজের টিচারের সাথে যোগাযোগ করবা। তারা যেভাবে দাগিয়ে দিবে, যেভাবে প্রশ্নগুলো পড়তে বলবে সেভাবে পড়বা। আর যদি না দাগিয়ে দেয়, তাহলে ২০ থেকে ২৩ সাল পর্যন্ত সবগুলো বোর্ড প্রশ্ন পড়ে ফেলবে শিক্ষার্থী বন্ধুরা। এর বাইরে আর কোনো কথা নাই। এখন আসি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে এবার ইন কোর্সের পাস মার্ক কত? কারণ ইন কোর্সে একটা ফেলের একটা ব্যাপার আছে। যদি কোনো স্টুডেন্ট ফেল করে তাহলে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না। ওকে, সেটা নিয়ে আমরা পরে আসছি। কি সমস্যা হতে পারে? আগে ইন কোর্সে পাস মার্ক কত সেটা নিয়ে আলোচনা করি। দেখো, এই যে ইন কোর্স, আমরা ইন কোর্সে জানি কত মার্কস থাকে বলো তো? ২০ মার্ক থাকে। ইন কোর্সে কত মার্কস থাকে? ২০ মার্কস থাকে। এই ইন কোর্সের মধ্যে কিন্তু আবার ভাগ আছে। এই ২০ মার্ক কিন্তু টোটালি এই যে পরীক্ষাটা হয় এইটার উপর ডিপেন্ড করেই তোমাকে দেওয়া হবে না। এইটার মধ্যে ২ টা ভাগ হচ্ছে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে, যেটা রুটিন তোমরা পেয়েছো। আরেকটা ভাগ হচ্ছে উপস্থিতি। ভালো করে বুঝবা কথাটা। উপস্থিতি। এই লিখিত পরীক্ষা মেইনলি হচ্ছে ১৫ মার্কসের মধ্যে। কত মার্কসের মধ্যে? ১৫ মার্কসের মধ্যে। আর উপস্থিতি হচ্ছে ৫ মার্কের মধ্যে। এখন কোন স্টুডেন্ট যদি 60% এর উপরে অ্যাটেন্ডেন্স থাকে, বিশেষ বিবেচনায় টিচারের উপর ডিপেন্ড করে তাকে কত মার্কস দিবে, মানে পর্যায়ক্রমে ২-৪ যা মানে যেরকমটা দেওয়া যায়। আর এই লিখিত পরীক্ষায় কত? ১০, ১১, ১২ যাকে যেমন দেওয়া যায়। এটা তো বললামই কিভাবে ডিপেন্ড করে। তো যাই হোক, এই ২ টা মিলায়ে ইন কোর্স পরীক্ষার পাস মার্ক হচ্ছে ৬, সরি, এই লিখিত পরীক্ষার পাস মার্ক হচ্ছে ৬। হুম? আর উপস্থিতির পাস মার্ক হচ্ছে মিনিমাম তাকে ২ পেতে হবে। তাহলে ৬ আর ২ ৮। এই ৮ মার্ক একটা স্টুডেন্টকে এই ইন কোর্স পরীক্ষায় ইনপুট করতে হবে। ৮ এর নিচে মনে করো ৭ দিছে। সেই স্টুডেন্ট কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না। সে ফেল করবে। তাহলে আমার কথা কি তোমরা মোটামুটি বুঝতে পারলে? ইন কোর্সে পাস মার্ক কত? এই উপস্থিতি এবং লিখিত ২ টার উপর ডিপেন্ড করে যদি কোন স্টুডেন্ট ৮ মার্ক পায় তাহলে সে পাস। ৮ এর নিচে পাইলে ফেল। এখন কথা হচ্ছে ইন কোর্সে কি কেউ ফেল করে? হ্যাঁ, ফেল করে। অনেক সময় বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ
ও আরেকটা বিষয় আছে এখানে। অ্যাসাইনমেন্ট নামে একটা বিষয় আছে। অ্যাসাইনমেন্ট বাদ দিলাম যেহেতু এই যে নতুন ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়েছে। তোমাদের ক্ষেত্রে না। সরি। তোমাদের ক্ষেত্রে না। অ্যাসাইনমেন্ট তোমাদের সাথে যুক্ত হয়নি। তোমাদের ২ টাই ভাগ। একটা হচ্ছে উপস্থিতি আর লিখিত। আর এই যে নতুন ফার্স্ট ইয়ার নতুন সিলেবাসে যারা আছে ওদের আরেকটা ভাগ আছে অ্যাসাইনমেন্ট। তো যাই হোক সেটা নিয়ে আমরা না কথা বলি। আ অনেক স্ট্রিক্ট কলেজ আছে। যেমন আমি যদি রাজশাহী কলেজের কথাই ধরি। এই রাজশাহী কলেজের যদি স্টুডেন্টরা ক্লাসে উপস্থিত যদি না হয় না, তাদেরকে ওই উপস্থিতির পাস মার্ক দেওয়া হয় না। তাহলে উপস্থিতির পাস মার্ক যদি না দেওয়া হয়, আ ওই 60% এর উপরে যদি মার্কস না দেওয়া হয়, স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে না। অনেক স্টুডেন্ট প্রতি বছর ফর্ম ফিল আপ করতে পারে না রাজশাহী কলেজে। আবার অনেক কলেজে দেখা যায় যে একদিনও ক্লাস করে নাই। আমি জানি তোমরা যারা ভিডিও দেখছো, আহ, অনেক স্টুডেন্ট একদিনও ক্লাস করে নাই। এখন প্রশ্ন হইতে পারে তাহলে কি তোমরা উপস্থিতির মার্কস পাবে না? হ্যাঁ, পাবে। এখানে তোমাদের দোষ নাই। এখানে দোষ হচ্ছে ওই কলেজের। কারণ ওই কলেজের ক্লাসরুমের ক্যাপাসিটি নাই, টিচার নাই। ওরা ক্লাস নিবে কিভাবে? হ্যাঁ? তবে এই সমস্যাগুলোর সমাধান হবে। ক্লাস না করে আসলে অনার্স কমপ্লিট করা আ এ এ এই যুগের সমাপ্তি ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। ঠিক আছে। তো পাস মার্ক কত? এটা তোমরা জানতে পারলে যে ৮ মার্ক। ন্যূনতম তোমাকে অবশ্যই ৮ মার্ক পেতে হবে। এখন আসি এই ইন কোর্স পরীক্ষা যদি আমি না দেই বা ফেল করি তাইলে আ আমার সাথে কি ঘটনা ঘটতে পারে? ১ম একেবারে স্ট্রিক্ট আমি বলতে চাই যে তুমি পরীক্ষা দিতে পারবা না। তুমি পরীক্ষা দিতে পারবা না। কেন পারবা না? কারণ এই ইন কোর্স পরীক্ষার নাম্বার এই যে দেখো নোটিশটা খেয়াল করো। আ তোমাকে নোটিশটা আমি দেখাই। এখানে বলে দিচ্ছে যে ইন কোর্স নম্বর অনলাইনে এন্ট্রির তারিখ। মানে কি? আগে করা হতো যে ফর্ম ফিল আপ করার পরে যখন টিচাররা বোর্ডে টাকা জমা দিবে, আ তাদের স্টুডেন্টদের মানে ইনফরমেশন গুলো এন্ট্রি করবে, তখন ইন কোর্সের মার্কস দিত। কিন্তু এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কি যে না, ফর্ম ফিল আপ পরে। তোমরা আগে আলাদা করে ইন কোর্সের খাতা পাঠাও, নাম্বারগুলো অনলাইনে এন্ট্রি দাও। শুধু নাম্বার দিলে হবে না। ফেক তুমি টিচার যদি চাই যে মনে করো যে অমুক স্টুডেন্ট রহিম পরীক্ষা দেয়নি, ওর নাম্বার মানে ওয়েবসাইটে আপলোড করে দিছে। কিন্তু ওর যদি খাতা যদি না পাই, এই যে দেখছো মূল্যায়িত উত্তরপত্র যদি না পাই, ওই কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সো বুঝতে পারছো কত স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হচ্ছে সবকিছু। তাহলে এই যে ইন কোর্সের নাম্বারটা ফর্ম পূরণের ডেট দেওয়ার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে দিতে হবে। তখন আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেন্ট্রালি করবে কি, যাদের ইন কোর্সের মার্ক বা উপস্থিতির উপর মার্ক ঠিকভাবে দেওয়া হয়েছে, তাদের ওই ইনফরমেশন গুলা, তাদের ডেটাগুলা ফর্ম ফিল আপে আপলোড করে দিবে। সো যাদের মার্কস কলেজ কর্তৃপক্ষ পাঠাবে না, তাদের ওই ফর্মে আসবে না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তাদের এই যে ফর্ম ফিল আপের যে ফর্মটা, সেটা কোনোভাবেই আসবে না। তার মানে কি? তারা আর কোনোভাবেই পরীক্ষা দিতেই পারবে না। একটা বছর নষ্ট। টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, কোনো এখানে তুমি কাজ করতে পারবে না। সো এই ইন কোর্স পরীক্ষাতে ফেল করা যাবে না, অনুপস্থিত থাকা যাবে না। এখন অসুস্থতা বলে তো একটা বিষয় আছে না? তাহলে কি হবে? তাহলে যেটা করতে পারো যে তুমি যেভাবেই হোক কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো। তোমার প্রেসক্রিপশন বা যে এই যে তুমি হাসপাতালে ভর্তি ছিলে, এটার যত ডকুমেন্টেশন সবকিছু নিয়ে দ্রুত কলেজে যোগাযোগ করবা। কারণ একটা তো টাইমলাইন দিছে। এই যে দেখো কলেজ কর্তৃপক্ষ চাইলে এই ৬ থেকে ২৩ এর মধ্যবর্তী সময় যেকোনো সময় তোমার ইন কোর্সের পরীক্ষা গ্রহণ করতে পারে। ইভেন অনেক কলেজ কর্তৃপক্ষ যদি চায় এই যে এন্ট্রি দেওয়ার আগ পর্যন্ত যেকোনো সময়, ঠিক আছে? এই যে একটা ডেট দিছে দেখো, ৪-৬ তারিখের মধ্যে জমা দিতে হবে খাতাগুলা। এই খাতাগুলা পাঠানোর আগে ওই খাতাগুলা কিন্তু তোমার খাতাটা এই খাতার মধ্যে, এই খামের মধ্যে ঢুকাই দিতে পারে। এটা হাত আছে। তবে তোমাকে একটু সচেতন থাকতে হবে। তুমি অসুস্থ থাকো, যাই থাকো না কেন, যাই ঘটুক না কেন তোমাকে কিন্তু ইন কোর্স পরীক্ষা দিতেই হবে। না দিলে তোমার ওই বিশ্ববিদ্যালয়কে তুমি কোনো এক্সকিউজ দেখাইতে পারবে না। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? তো যাই হোক ভিডিওটা একটু লম্বা হলো। অনেক কিছু আলোচনা করলাম। আশা করছি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের জন্য আমাদের নিজস্ব যে মোবাইল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু বলেছিলাম যে আমরা রেডি করেছি। আমাদের আগের অ্যাপ্লিকেশন কোনো একটা কারণে টার্মিনেট করে দিয়েছিল। আমরা আরো একটু আপডেট করে নিজেদের আ যাই বলো সবকিছু স্টুডেন্টদেরকে যেন আমরা বেটার সার্ভিস দিতে পারি। আ আগের থেকেও আমরা অনেক ভালো করার চেষ্টা করেছি। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন সবকিছু ভালোভাবে করার চেষ্টা করেছি। দেখো এখান থেকে লেটেস্ট নোটিশ, এনি রেজাল্ট, এনি ওয়েবসাইট, এক্সাম নোটিশ, জব নিউজ, বুক লিস্ট, এই যে তোমাদের যে লেটেস্ট যে সিলেবাস, এখানে ক্লিক করে তোমরা সবাই কিন্তু সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারো বা দেখতে পারো। তারপরে এখান থেকে আমাদের কোর্সে যে ইংলিশ কম্পালসরি কোর্স বা মেন্টর কোর্স যে কোর্সগুলোতে ভর্তি চলছে আমাদের টিচার, আমি বলব আমাদের একটা কোর্সে তোমরা একবারে মানে একবার জয়েন করে দেখো যে কত ভালো আমরা সার্ভিস প্রোভাইড করি। আমাদের সাথে কেমন তোমার পড়াশোনার অগ্রগতি হয়। তারপরে এখানে ডিগ্রি সাজেশন তোমরা পাবে, অনার্সের সাজেশনও পাওয়া যাবে, বোর্ড কোশ্চেন পাওয়া যাবে। তারপরে এখান থেকে তোমরা আমাদের পিডিএফ ফাইলগুলো যে সাজেশন
যারা ফার্স্ট ইয়ারে সাজেশন নিয়েছিলে তারা জানো যে আমাদের সাজেশনগুলো কতটা কার্যকর। এখান থেকে তোমরা সাজেশনগুলো অটোমেটিকভাবে নিতে পারো। ঠিক আছে? তো যাই হোক একটু ভিজিট করো। আমরা জাস্ট ডেটাগুলো এখনো সম্পূর্ণ আমাদের ইনপুট করা শেষ হয়নি। আমরা ধীরে, ধীরে কাজ করছি। তোমরা এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ১ম কমেন্টে এটার লিংক দেওয়া থাকবে। তোমরা একটু ভিজিট করে আমাদের ফিডব্যাক জানাতে পারো যে আরো আমরা কি, কি সার্ভিস এখানে এড করতে পারি? কি করলে তোমাদের আরো ভালো হবে? ওকে? তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই। জানো বিডি টিম সবসময় তোমাদের পাশে আছে। ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। শুধু তোমাদের একটু উৎসাহ, একটু অনুপ্রেরণা প্রয়োজন। ভালো থাকো সবাই।